প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তো এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি পদ আছে, সেই পদটির নাম হলো লোডার। প্রিয় দর্শক শ্রোতা, আমি ঊর্ধ্বতন কোনো পোস্টের কথা বলছি না, নিচের দিকের একটি পোস্ট লোডার। যারা লোড আনলোড করেন, কোনো দেশে বাংলাদেশ থেকে কোনো এয়ারপোর্ট থেকে একটি বিমান ছেড়ে যাচ্ছে, তো সেই বিমানে যখন কার্গো তোলা হয় বা মালপত্র যাত্রীদের, সেই কার্গো গুছিয়ে ভেতরে ব্যালেন্স রক্ষা করে বসানো, কোথায় কোনটি যাবে। আবার কোনো দেশ থেকে যখন বিমান কোনো দেশের কোনো এয়ারলাইন্সের বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে ল্যান্ড করে, তখন যে কার্গো আসে সেগুলো হ্যান্ডেল করা, নামানো, আনলোড করা, তো ইত্যাদি কাজ করেন। নাম শুনলে বোঝা যায়, ধারণা করা যায়, লোডার। তো এই পোস্টের জন্য কোনো উচ্চশিক্ষার দরকার হয় না। অনেক আগে খুব সম্ভবত 7-8 পাস হলেই হতো, তবে আজকাল হয়তো বা SSC পাস লাগতে পারে এই পদের জন্যে। তো সেই লোডার পদটির জন্যে বিমানবন্দরে অনেকে দেখেও থাকবেন, ছোট ছোট এক ধরনের গাড়িতে করে তারা যাতায়াত করেন, একদম বিমানের দোরগোড়ায় পৌঁছে যান। তো সেই পোস্টটিতে চাকরি করা এই লোডাররা অনেকের ঢাকা শহরে কয়েকটি করে বাড়ি থাকে এবং আছে। এমনও শোনা গেছে 4-5টি বাড়ি আছে কোনো লোডারের, এবং এই বাড়িগুলোর বেশিরভাগই বিমানবন্দর এলাকার কাছাকাছি, হজরত শাহজালাল বিমানবন্দর এলাকার কাছাকাছি, আশকোনা বা এইসব এলাকায় সেই বাড়িগুলো, খিলক্ষেত, এইসব জায়গায়। তো 4-5টা করে বাড়ি আছে, আমি বাড়ি বলছি না। এবং একটি ঘটনা আমি নিজেই জানি। আমার এক আত্মীয়ের প্রতিবেশী, বহু আগে, আমি তখন স্কুলে পড়ি, তখনই শুনেছিলাম আমার সে আত্মীয় কলেজ শিক্ষক, তিনি দুঃখ করে বলছিলেন যে তার সংসার চালাতে কষ্ট হয় কলেজ শিক্ষক হয়ে, আর তার পাশের গ্রামের পাশের বাড়ির লোডার। ঢাকায় তখন তার দুটো বাড়ি ছিল, বহু বছর আগের কথা, অন্তত 35 বছর আগের কথা, তো 40 বছরও হতে পারে। আচ্ছা, তো যাই হোক, তো সেই লোডার পোস্টেই এতটা লুক্রেটিভ, এতটা লাভজনক বিমানের, তাহলে অন্যান্য পোস্টের কথা আর আমি বললাম না, সেই আলোচনায় যাব না, তাহলে এই এপিসোড কয়েক ঘন্টা দীর্ঘ হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই হলো বিমানের অবস্থা। বছরের পর বছর লোকসান গুনেছে, গত কয়েক বছর ধরে একটু পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। বিশেষভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ একটা ভালো অঙ্কের লাভের মুখ দেখেছে বহুদিন পর, উল্লেখ করবার মতো সেটি। তো যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে বিমানকে ইমপ্রুভ করবার জন্যে, বিমানের সেবাকে ইমপ্রুভ করবার জন্যে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সিদ্ধান্তগুলো ছিল আসলে মূলত বিমান সেবা বাড়াবার জন্য কিছু পদক্ষেপ তারা নিয়েছিলেন তখন। এবং সেই পদক্ষেপ বা সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংকে দুভাগে ভাগ করা। তো একটি ভাগে ছিল যাত্রী সেবা সংক্রান্ত কার্যক্রম, যা হ্যান্ডেল করবে বিমান সংস্থাটি নিজেই, সঙ্গে থাকবে বিদেশি একটি অপারেটর, যেটি একটি নিউ কনসেপ্ট বাংলাদেশের জন্য, বিমানের জন্য। বিমান তো আগে থেকে হ্যান্ডেল করছিল যাত্রী সেবার বিষয়টি, বাট সিদ্ধান্ত হয় সঙ্গে বিদেশি অপারেটর থাকবে একটি। আচ্ছা, আর দ্বিতীয় বিষয়টি হলো কার্গো হ্যান্ডলিং, যাত্রীদের মালামাল ভিতরে আসছে যেগুলো সেগুলো, কিংবা বাইরে যাচ্ছে সেগুলো, ইনকামিং আউটগোয়িং যাত্রীদের মালামাল, যেগুলোকে আমরা কার্গো বলি ইংরেজিতে। তো সেই কার্গো হ্যান্ডলিংয়ের বিষয়টি থাকবে বিমানের কাছেই। তো সেবা কার্যক্রমকে এইভাবে দুই ভাগে ভাগ করে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তো আসার কথা হলো, ইদানিং বিষয়টি ম্যাচিউর হয়েছে। বর্তমান বিএনপি সরকারও সেই বিষয়টি বাস্তবায়ন করবে মনে হচ্ছে, এমনই জানা গেছে সংবাদপত্রের মাধ্যমে। যুগান্তর এটি রিপোর্ট করেছে। যুগান্তরের হেডলাইন ছিল আজকে বলা ঠিক হবে না, গতকাল বলা ভালো, এখন মিডনাইট পাস্ট হয়ে গেছে অলরেডি আমি যখন ভিডিওটি করছি। তো হেডলাইন ছিল যুগান্তরের, বিমানের 54 বছরের আধিপত্যের ইতি, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান। 54 বছরের আধিপত্যের ইতি, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান। তো প্রিয় দর্শক শ্রোতা, গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়টি একটু পরিষ্কার করছি, কোন বিষয়টিকে গ্রাউন্ড হ্যান্ডলিং বলা হয়। তো গ্রাউন্ড হ্যান্ডলিং মূলত কয়েকটি সেবার সমন্বিত নাম। তো সেই সেবাগুলো হলো
যাত্রী চলাচল, প্রথমটি যাত্রী আসছে, যাত্রী যাচ্ছে, যাত্রী চলাচল। আচ্ছা, লাগেজ ব্যবস্থাপনা যাত্রীদের, উড়োজাহাজের পরিচ্ছন্নতা, কেটারিং খাবার দাবারের ব্যবস্থাটি, র্যাম্প সেবা এবং অন্যান্য সহায়ক কার্যক্রম, এই সব কিছুর সমন্বিত একটি নাম হলো গ্রাউন্ড হ্যান্ডলিং। তো গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে অধ্যাপক ইউনূসের সময়ের সিদ্ধান্ত, গৃহীত সিদ্ধান্ত যে বিদেশি অপারেটর যুক্ত হবে, সেই বিষয়টি ম্যাচিউর হয়েছে। এখন বিদেশি কয়েকটি দেশের একাধিক কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে, তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, যেটি তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি একটি অপারেটর। তো সেটি কোন অপারেটর কোন দেশের এখনও নির্ধারিত হয়নি। তো আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ডের কোম্পানি সুইসপোর্ট, সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডানাটা, যুক্তরাজ্যের ম্যানজিস এবং তুরস্কের একাধিক প্রতিষ্ঠান। তো প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতায় যেই অপারেটর সুযোগ পাবে তারাই আমাদের বিমানের সঙ্গে যুক্ত হবে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে। তো তাতে সুবিধা কি? বিদেশি অপারেটর যুক্ত হলে আমাদের সুবিধা কি হবে, আর যখন ছিল না তখন অসুবিধা কি ছিল? আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমাদের জানা আছে, আমাদের সকলেরই বিদেশে যাতায়াত নেই, দরকারও নেই, বাট নিশ্চয়ই আমরা জানি, যারা খোঁজখবর রাখি, যে বিমান সম্পর্কে, বিমানের সেবা সম্পর্কে মানুষ কি ভাবছেন, বিশেষভাবে প্রবাসীরা কীভাবে হয়রানি হচ্ছিলেন বছরের পর বছর। তার মানে যাত্রী সেবা অবহেলা, সেবার নিম্নমান, ধীরগতির সেবা, যাত্রীদের লাগেজ চুরি, অন্যভাবে যাত্রী হয়রানি, এই বিষয়গুলো ছিল নিয়মিত কমপ্লেন কিংবা এলিগেশনসগুলোর মধ্যে অন্যতম। তো এটি সীমা ছাড়িয়ে গেছে, কখনো কখনো যাত্রীদের মারধর করা হয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিং এরিয়ায়। এগুলো সাম্প্রতিককালের ঘটনা, খুব বেশি দিন আগের কথা না। অর্থাৎ সিন্ডিকেট, এই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগে সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট যা ইচ্ছে তাই করেছে। ইউনিয়ন ছিল, সিন্ডিকেট ছিল, সব কিছু মিলিয়ে যাত্রীরা অসহায় ছিলেন এক ধরনের। তো সেইটি আর থাকছে না, এটি আমাদের জন্য বিশাল বিশাল খুশির সংবাদ। তো বিদেশি অপারেটর যুক্ত হলে কি লাভ হবে? সঙ্গে বিমানও থাকছে, কিন্তু সো বিমান এতদিন যে একাধিপত্য বজায় রেখেছে সেটি আর থাকছে না, সেটি বন্ধ হচ্ছে। সো বিদেশি কোম্পানির আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করবে তারা, এবং তারা প্রযুক্তি নিয়ে আসবে এখানে, নতুন নতুন প্রযুক্তি আসবে আমাদের এখানে। সো প্রযুক্তিগত উন্নয়ন ঘটবে, সেবার মানে পার্থক্য হবে পজিটিভলি, সেবার মান বাড়বে, কাজকর্মের দ্রুততা ফিরে আসবে, অর্থাৎ স্লো সার্ভিস যেটি ছিল, অভিযোগ ছিল ভীষণ স্লো সার্ভিস, সেটি হবে না। সমন্বয়ের অভাব ছিল সব জায়গায়, সেটি হবে না। অর্থাৎ সব দিক থেকে যাত্রী সেবার মান বাড়বে। শুধু তাই না, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর কাছে বিমানের মর্যাদা বৃদ্ধি পাবে। তো সব কিছু মিলিয়ে এইটি একটি চমৎকার সিদ্ধান্ত। সেই জন্য প্রথমে ধন্যবাদ জানাতে হয় অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে, এবং দ্বিতীয়ত আমি বিএনপি সরকারকেও ধন্যবাদ জানাবো, কারণ তারা ইউনূস সরকারের আমলে গৃহীত এই সিদ্ধান্তকে ইমপ্লিমেন্ট করবার সিদ্ধান্ত নিয়েছে। তো শোনা গেছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন এই বিষয়ে যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয় এবং এই বিদেশি অপারেটর নিয়োগ করবার বিষয়ে চূড়ান্ত করা হয় বিষয়টি, এবং এটি যাতে খুব দ্রুতই বাস্তবতা পেতে পারে, তার নির্দেশনা এই বিষয়ে আছে। তো এইটি একটি ছোট অর্জন অনেক দিক থেকে দেখতে গেলে, বাট ছোট ছোট অর্জনগুলোকে আমি খুব বড়ভাবে দেখছি, কারণ এটি একটি শুরু। যখন বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি অপারেটর চলে আসবে, সঙ্গত কারণে এখানে একটি প্রতিযোগিতা তৈরি হবে, বিমান সঙ্গে থাকছে, সো তাদের আগের সেই ধীরগতির সার্ভিস আর চলবে না, তারা অ্যালার্ট হয়ে যাবেন, এমনকি বিমানের কর্মীরা প্রশিক্ষণ পাবেন, প্রযুক্তিগত প্রশিক্ষণ, তারপর সেবার দিক থেকে কাস্টমার কেয়ার এবং অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ। সো আমাদের কর্মচারী কর্মকর্তাদের এক্সপার্টিস বেড়ে যাবে, তারা আগের চাইতে বেশি এফিশিয়েন্ট হয়ে উঠবেন, এটি একটি চমৎকার বিষয়। আর যাত্রী সেবার মান উন্নয়ন হবে, প্রবাসীরা হাঁপ ছেড়ে বাঁচবেন। অনেক প্রবাসী দুঃখ প্রকাশ করে বিভিন্ন সময় বলেছেন যে তাদের দেশে আসতে ইচ্ছে করে না, যেই প্রবাসীরা দেশের অর্থনীতির লাইফ লাইন বলতে গেলে, তারা দুঃখ প্রকাশ করে অনেক সময় বলেছেন যে তাদের দেশে আসতে ইচ্ছে করে না। আমিও দু একবার ঢাকা এয়ারপোর্টে সার্ভিস নিতে গিয়ে ঝামেলায় পড়েছি, কম বেশি ছোটোখাটো, যেটি আমার পড়বার কথা ছিল না। তো যাই হোক, তো এটি একটি চমৎকার খবর। অনেকে হয়তো ভাবতে পারেন যে এই খবরে এত উৎফুল্ল হবার কি আছে। আমি আসলে ছোট ছোট অর্জনগুলোকে আমি অনেক বড়ভাবে মূল্যায়ন করি। একটি ছোট্ট শুরু দরকার আমাদের, একটি বেবি স্টেপ একবার নেওয়া হলে সেইটি একদিন পজিটিভলি মহিরু হয়ে যেতে পারে। সব জায়গায় আস্তে আস্তে এরকম পরিবর্তন আসতে পারে।
তো যদি আমাদের গ্রাউন্ড হ্যান্ডলিং ভালোভাবে হয়, ভালোভাবে হ্যান্ডেল করা যায় বিদেশি অপারেটরের সহযোগিতায়, তাহলে কার্গো হ্যান্ডলিংয়ের যে বিষয়টি আছে বিমানের কাছে, বিমান সেখানেও মানোন্নয়ন করতে বাধ্য হবে। যদি তারা মানোন্নয়ন না করে, সেখানেও বিদেশি অপারেটর চলে আসবে। আসলে প্রতিটি ক্ষেত্রে এই দেশের জনগণের, যারা সেবা প্রত্যাশী এই দেশের নাগরিকদের, অনেকেরই দাবি দেওয়া আছে যে অনেক সেবা বিদেশিদের কাছে ছেড়ে দেওয়া উচিত। এই দাবি কিন্তু এখনকার না, আমি ছোটবেলা থেকে শুনে আসছি। লোকেরা রাস্তাঘাটে চলাফেরা করার বরাবর তারা বরাবরই করেছে। যেমন রেল সেবা, বিদেশি কোনো কোম্পানিকে কোনো অপারেটরকে দিয়ে দিলে এই দেশের মানুষ ভালো সেবা পাবেন, সরকার ভালো রাজস্ব পাবে। সত্যি কথা, এতে কোনো সন্দেহ নেই। বিদ্যুৎ, গ্যাস এসবও যদি বিদেশিদের দিয়ে দেওয়া যায়, এই আলাপও কিন্তু জনগণের মধ্যে আছে। কেন আছে? বিদেশিরা এখানে এসে রাজত্ব করুক, তারা তাদের কোম্পানি প্রফিট করুক, আমাদের রেভিনিউতে ভাগ বসাক, সেটি আমাদের উদ্দেশ্য নয়, আমরা চাই না। কিন্তু আমরা সেবা চাই। তাই দেশীয় তস্করেরা, দুর্বৃত্তরা, ডাকাতেরা, চোরেরা যখন আমাদের এই সেবাগুলো দিতে ব্যর্থ হয়, শুধু প্রযুক্তিগত অদক্ষতা সেটি না, মানসিকতার অভাব আছে, এবং চৌর্যবৃত্তি সম্পন্ন মানসিকতা এদের আছে। চুরি করবার ইচ্ছা আছে অনেকেরই। কর্মকর্তারা চুরি করেছেন, কাস্টমস এরিয়ায় যাত্রীদের মাল চুরি করা হয়। এটি কয়েক বছরের মধ্যে ঘটেছে ঢাকা এয়ারপোর্টে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মূল যে টার্মিনাল ভবন আছে সেখানে ঘটেছে। কাস্টমসের কর্মকর্তা যাত্রীর মোবাইল ফোন চুরি করে ধরা পড়েছেন, পুলিশ অফিসার যাত্রীর মোবাইল ফোন চুরি করে ধরা পড়েছেন, চাকরি হারিয়েছেন, সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন, আরও অনেক কিছু হয়েছে। সো এইসব ঘটনা ঘটেছে। আমি নিজে আমার মোবাইল ফোন হারিয়েছি। আমি যুক্তরাষ্ট্রে বেশ কয়েক বছর থাকার পর আমি ফিরে আসছিলাম 2008-এর ডিসেম্বরে। তো আমার সেই মোবাইল ফোন আমি 5 বার হারিয়েছিলাম যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায়। 5 বারই ফিরে পেয়েছি। যেখানে ভুলে রেখে এসেছিলাম, পরের দিন গিয়ে লস্ট অ্যান্ড ফাউন্ডে পেয়েছি। তো সেই মোবাইল ফোন আমার ঢাকায় ঢোকেনি আমার বাসায়। এয়ারপোর্ট থেকে, কাস্টমস এরিয়া থেকে, কাস্টমসের কোনো কর্মকর্তা কর্মচারী, শীতের দিন ছিল, আমি ব্লেজার পরে এসেছিলাম, ওপেন পকেটে ছিল সামনে, আমার মাথায় ছিল না। কয়েক বছর যুক্তরাষ্ট্র থেকে আসবার পর আমার মনে হচ্ছিল না, বা আমি বিষয়গুলো ভুলে গিয়েছিলাম যে বাংলাদেশে কী হতো আসলে। সো আমার ব্লেজারের ওপেন পকেট থেকে আমার ফোনটি চুরি হয় কাস্টমস এরিয়ায়, 2008-এর ঘটনা। সো এইসব নিত্য নিয়মিত বিষয় ছিল বিমান সম্পর্কে, এবং আছে এখনো। তো তাই আমরা হাত ছেড়ে বাঁচতে চাই যখন আমরা এরকম একটি পজিটিভ খবর পাই যে বিদেশি কোনো অপারেটর সেখানে আসবেন। তো তাই আমাদের এই দাবি যুগ যুগ ধরে উঠেছে যে অন্যান্য সেবাগুলো ঠিকঠাক মতো জনগণ যাতে পান, এবং সেই জন্য দরকার হলে বিদেশি অপারেটর নিয়োগ করা হোক। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে কথা হচ্ছিল, ইউনুসের আমলে এটি নিয়ে অনেক পানি ঘোলা করা হয়েছে। এমনকি বিএনপিও কম পানি ঘোলা করেনি যে সেখানে কেন বিদেশিরা আসবে। ইউনুস বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছে সব কিছু, পোর্টকে তুলে দিচ্ছে, আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই দাবি বিএনপির পক্ষ থেকে অনেকে করেছে। এবং আমরা জানি তারা কারা। তারা পোর্ট কেন্দ্রিক সুবিধাপ্রাপ্ত মানুষেরা। তারা এতদিন বছরের পর বছর লুটতরাজ করেছে বিভিন্ন সময়। সো তারা স্বপ্ন দেখছিল যে তাদের সরকার যদি ক্ষমতায় আসে তারা আবার লুটপাট করতে পারবে। তাই তারা ইউনুসের গৃহীত এই সিদ্ধান্তগুলোর বিরোধিতা করছিল। তো আশা করছি এখন তারা বিএনপির পক্ষ থেকে অন্তত এই বিরোধিতা আসবে না, কারণ আসলে লাভ নেই, কারণ তারেক রহমান নিজে নিয়েছেন এই সিদ্ধান্ত। তো ভবিষ্যতে হয়তোবা বিএনপি সরকার ইউএই ভিত্তিক, দুবাই ভিত্তিক যে ডিপি ওয়ার্ল্ডকে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল লিজ দেওয়ার কথা, অপারেটর হিসেবে তারা যাতে লিজটি পায়, সেই ব্যবস্থা হয়তো তারা নেবেন বিএনপি সরকার, এবং সেইটি দীর্ঘ বিচারে দেশের জন্য ভালো হবে। অন্তত চোর, ডাকাত, দুর্বৃত্ত, তস্করদের হাত থেকে আমরা রক্ষা পাবো। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবেন।